সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আমি রেজওয়ানুজ্জামান, আর আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন ক্রীড়া সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান। স্বাগত জানাচ্ছি সাইদুজ্জামান আপনাকে। ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে। আজকে দ্বিতীয় টি-20 রাত 9টায় সিরিজে পিছিয়ে বাংলাদেশ। চাপের মুখে কিন্তু বাংলাদেশ দল, আমরা শিরোনামে বলছিলাম, সেই চাপ থেকে বাংলাদেশ দল কিভাবে কাটিয়ে ওঠে কিংবা বের হয়ে আসে, সেটাই আমাদের প্রশ্ন। উত্তর খোঁজার চেষ্টা করব সাইদুজ্জামানের সঙ্গে। আপনারাও চাইলে যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে সেজন্য। সাইদুজ্জামান, আমরা বলছিলাম যুক্তরাষ্ট্রের চাপে বাংলাদেশ দল, চাপটা কি মানে অনেক বড় কিনা, কিংবা সেই চাপটা থেকে বের হয়ে আসার সক্ষমতা বাংলাদেশ দলের আছে কিনা? হয় কি, বাংলাদেশ আরেকটা, যদি আমি টি-20-র ভালো দল ধরি, টপ ধরুন অস্ট্রেলিয়া, বাংলাদেশ আমেরিকার কাছে হেরে যাওয়াটা, যুক্তরাষ্ট্রের কাছে হারাটার তাৎপর্য একরকম। যদি কখনো অস্ট্রেলিয়া ওয়ান অফ ম্যাচ যদি হারে, এরকম তাৎপর্যটা ভিন্ন হয়। বিকজ অস্ট্রেলিয়া এমন একটা দল, তারা খুব কনসিস্টেন্টলি জেতে। সো ক্রিকেট তো আর এমন না যে আপনি 100% ম্যাচ জিতবেন। হয়তো আপনার একটা খারাপ দিনে অপোনেন্ট হয়তো তার সেরা খেলাটা খেললো, তখন আপনি জিতলেন। কিন্তু বাংলাদেশের মানে বলবো যে চাপের জায়গা যেটা, বাংলাদেশ তো খুব ফ্রিকুয়েন্টলি জেতে না, যেতে অনেক কায়দা কানুন করে, হোম কন্ডিশনের একটা সুবিধে, অনেক কিছু লাগে। এবং বাংলাদেশে আপনি বাংলাদেশের রেজাল্ট যদি দেখেন, যে বাংলাদেশে কেউ একা হাতে ম্যাচ জেতায় না। এটা হয়তো এক দুজন ভালো বেশি মানে উল্লেখযোগ্য পারফর্মার থাকেন, বাট সবার কন্ট্রিবিউশন থাকে। সো বাংলাদেশ হলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা একটা দল। সো তারা যখন লোয়ার র্যাঙ্ক টিমের কাছে হারে, তখন একটা, আমরা এমনিতে একটু ক্রিকেট নিয়ে একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চাশা আছে আমাদের, আমরা তীব্র সমালোচনা করি, সেটার চাপ ডেফিনেটলি দলের উপর পড়ে। আর বাংলাদেশ যে ক্রিকেট খেলছে, গত কিছুদিনের কথা বলবো না, মানে ওয়ার্ল্ড কাপে যাওয়ার সময় যে একটা আবহ ছিল, এবং আমেরিকায় যুক্তরাষ্ট্রের এগেনস্টে যে প্রথম ম্যাচটা খেলেছে, আমার কাছে খেলাটা ভালো লাগেনি। রেজাল্টটা আপনি একপাশে রাখেন, আপনি বাংলাদেশকে আমরা সবসময় জিততে দেখতে চাই ডেফিনেটলি, যেহেতু আমাদের নিজেদের দেশ। বাট জেতার ওয়েটা কি, সেটা ঠিক আছে কিনা, বা হারলেও খেলার যে খেলাটা আমরা দেখতে চাই সেটা আছে কিনা, সেই জায়গাটাই আমার মনে হয় মূল ঘাটতি। আচ্ছা, সেই জায়গাটায় আপনার কেন মনে হয়েছে? মানে কি সেটা কি শরীরী ভাষা, কিংবা প্লেয়ারদের সামর্থ্য, কিংবা প্লেয়ারদের ফর্ম, সেইগুলোকে এক করে আপনি এই কথাটা বলছেন? এটা দীর্ঘ প্রসেসের মধ্যে, বাংলাদেশ টিম সবসময় প্রসেসের কথা বলে, এবং সব উন্নতির ক্ষেত্রেই কিন্তু প্রসেসের দরকার যে কোনো পেশায়। সেই প্রসেসটার কোথাও একটা গলদ আছে আমার কাছে মনে হয়। যে যদি আপনি শেষ ওয়ানডেটা টি-20 ম্যাচের কথা দেখেন, যখন যুক্তরাষ্ট্রের 20 বলে বোধহয় 50 রানের মতো দরকার, মানে আমি একজন 25-26 বছর এই প্রফেশনে আছি, বাট তার আগে থেকে আমি মাঠে গিয়ে খেলা দেখতাম। সো সেই বাংলাদেশকে দেখতে দেখতে একসময় বাংলাদেশ হয়তো পারত, যদি উল্টো সিচুয়েশন হতো যে বাংলাদেশের 20 বলে 50 রান দরকার, আমি মোটামুটি নিশ্চিত থাকতাম। এই ধারণাটা কিন্তু আমি দলের পারফরমেন্স থেকে পেয়েছি। আমি ধরে নিতাম বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে না। আমি কিন্তু ধরে নিয়েছিলাম যুক্তরাষ্ট্রও পারবে না, বিকজ আমার মাইন্ডসেট, আমার ডিএনএতে একটা ঢুকে গেছে যে 20 বলে 50 করার মতো ক্যাপাসিটি এখন বাংলাদেশ ক্রিকেটের নেই, অথচ বা অপোনেন্টেরও নেই, যেহেতু যুক্তরাষ্ট্রের লোয়ার র্যাঙ্ক টিম। কিন্তু আপনি যদি আইপিএল, যদিও আমি বলবো না যে আইপিএলের খেলা ওয়ার্ল্ড কাপে আপনি দেখবেন, বাট এখন যেমন যুক্তরাষ্ট্রের যে ম্যাচ উইনার যিনি, উনি বলছিলেন যে হারমিত সিং বলছিলেন যে শেষ 4 ওভারে 12-13 করে ইকুয়েশন নিলে আমরা কনফিডেন্ট ছিলাম যে কোরি অ্যান্ডারসনকে নিয়ে পারবো। বাংলাদেশ দলের এই কনফিডেন্সটা তৈরি হয়নি। কেন তৈরি হয়নি সেটা নিয়ে বিস্তর আলোচনা করা যায়, বাট বাংলাদেশ যদি এই সিচুয়েশনে থাকতো, প্রবাবলি বাংলাদেশ ম্যাচটা হারতো। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। গোপালগঞ্জ থেকে জুয়েল বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন হলো, হাতুড়ি সিং যে তার জীবনে, কেরিয়ার জীবনে সে কেমন ক্রিকেটার ছিল, এবং সে বাংলাদেশে আসার পরে আমাদের কতটুকু উন্নত করতে পারে, তার দ্বারা কি আদৌ আমাদের উন্নতি সম্ভব? এবং নাজমুল হোসেন শান্ত, সে কি টি-20 ক্যাপ্টেন্সি করার যোগ্যতা রাখে কিনা মেন্টালিটি ভাবে? আচ্ছা, দুটো প্রশ্ন আপনার হাতুড়ি সিং এবং শান্তকে নিয়ে। ধন্যবাদ আপনাকে। আরও একজন দর্শক আছেন, আমরা ফোন নিয়ে একবার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মইনুল ইসলাম তপন বলছি ঢাকা থেকে। জি,
আমি বলতে চাচ্ছি যে নাজমুল হোসেন শান্ত আমাদের ক্রিকেট টিমের একজন ভালো ব্যাটার ছিলেন, আমি ছিলেন বলছি কথাটা, জি জি কারণ ওনার ব্যাটিং ওই অ্যাবিলিটিটা নষ্ট করে দেওয়া হয়েছে ওনার উপরে অধিনায়কত্বের চাপটা দেওয়াতে। তিনটা সংস্করণে ওনাকে অধিনায়ক করা হয়েছে। এখন আমি যেটা মনে করি এই ওয়ার্ল্ড কাপটার জন্য আমাদের সাকিবের শেষ ওয়ার্ল্ড কাপ হতে পারে, সাকিবের থেকে চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু তাকে অধিনায়কত্বটা দেওয়া হোক যাতে শান্তর ব্যাটিংটা আমরা আবার দেখতে পারি। এই হিসেবে আমাদের আলোচক অনেক কি মনে করেন আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। শান্তকে নিয়ে প্রশ্ন, অধিনায়কত্ব এবং ব্যাটিং, অধিনায়কত্ব সরিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে ওয়ার্ল্ড কাপের দল ঘোষণার পরেও, এরকম নানা ধরনের মত আছে, কিন্তু শান্তর ফর্মটা কি আসলে চিন্তার কারণ কিনা? 11 বলে 3 রান ইউএস এর এগেনস্টে যখন তিনি করেন, এটা শুধু একটা ম্যাচ না, তো আপনি যদি রিসেন্ট পাসটা তো আমি বললামই না, সবচেয়ে আশঙ্কার ছিল বিপিএলটা একটা ভালো প্ল্যাটফর্ম ছিল যে ওয়ার্ল্ড কাপের আগে আগে ওই জায়গার থেকে সরে আসা। চাপ ডেফিনেটলি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের দুটো ফেস আছে বাংলাদেশের প্লেয়ারদের। আপনি দেখবেন শুধু শান্তর কথা বলা হচ্ছে, লিটন কুমার দাসও তারা যখন প্রেসের সামনে এসে কথা বলেন, মানে দেশের মানুষকে যখন বলেন, আমার কাছে মনে হয় তারা মাঠের পারফরমেন্সটা ভুলে যান। খারাপ দিন যাবে, আপনার ভালো দিন আসবে প্রত্যেকটা ব্যাটসম্যানেরই, বাট আমার কাছে মনে হয় যে সাইকোলজিক্যালি তারা দে ট্রাই টু অ্যাক্ট যে তারা প্রেশারে নাই, হুইচ ইজ রং। আমি যদি কনসিভ করি যে আমি প্রেশারে আছি, আমি রান পাচ্ছি না, দ্যাট প্রবাবলি আমাকে সেটা সাহায্য করবে যে ওকে আমি আমার যে অ্যাংজাইটিটা, আমি রান পাচ্ছি না, আমি শেয়ার করলাম। আমি যদি উল্টো নেগেট করি এবং জাস্টিফাই করার চেষ্টা করি যে আমি সবই ঠিক আছে, জাস্ট ওয়ান ইনিংস অ্যাওয়ে। ক্রিকেটের সত্যি কথা যে আপনি একটা ভালো ইনিংস খেললে দ্যাট চেঞ্জেস দ্য সিনারিও, কিন্তু আপনি যে টোনে তারা কথা বলেন এগুলো খুব নাটুকে কথা, এগুলো সত্যি কথা না, দে ডোন্ট বিলিভ ইট। আমার কাছে মনে হয় যে তারা যে কথাগুলো বলেন এগুলো তারা নিজেরাও বিশ্বাস করেন না, হয়তো মানুষকে বোঝানোর জন্য। সংবাদ মাধ্যমকে কি তারা অপোনেন্ট হিসেবেও নেন কিনা? না, সেটা তাদের অপোনেন্ট তো অ্যাকচুয়ালি 18 কোটি মানুষ। কি কারণ সেটার দায় কিন্তু আমাদের সংবাদ মাধ্যম বলেন বা সাধারণ মানুষ বলেন। যিনি দর্শক ফোন করলেন যে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে, আমি তাকে সম্মানের সঙ্গে বলতে চাই, শান্তর যখন ক্যাপ্টেন্সি দেয়া হলো আমরা 18 কোটি মানুষ কিন্তু প্রেইজ করেছি যে রাইট পারসন মানে হ্যাজ বিন চোজেন ফর দি রোল। আর 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সির একটা ফর্মুলা থেকে বাংলাদেশ কিন্তু কিছুদিন আগেও ভিন্ন ছিল। তখন নানা রকম অন্য ধরনের নেগেটিভ আলোচনা হতো যে যিনি ওয়ানডে ক্যাপ্টেন তিনি টি-20 টেস্ট নিয়ে আগ্রহ দেখান না, যিনি টি-20 টেস্টের অধিনায়ক তিনি ওয়ানডে নিয়ে আগ্রহ দেখান না। সো এটা একটা অদ্ভুত একটা পরিস্থিতি বাংলাদেশে। সো এটার জন্য আমার কাছে মনে হয় যে আজকে শান্তকে আমরা যে জায়গায় দেখছি, তিনি এই শান্ত ক্যাপ্টেন্সি প্রেশার ডেফিনেটলি আছে, শান্ত যতই অস্বীকার করুন। এখন তাকে রিলিফ করে যে সাকিবকে ক্যাপ্টেন্সি দিয়ে আমার কাছে মনে হয় না দ্যাটস গুড আইডিয়া, বিশেষ করে এই সময়। এই চিন্তাটা 6 মাস তো এখন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে সাকিবকে দিয়ে ওয়ানডে বিশ্বকাপেও ক্যাপ্টেন্সিতে আমরা খুব একটা যে চেঞ্জ দেখেছি, ক্যাপ্টেন সাকিবের কাছে মানে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছেন আমার কাছে, আমরা তা দেখিনি। দর্শক আরো একজন আছেন, আমরা ফোন নেব, উত্তর এখনো বাকি আছে দেয়া। প্রশ্ন জানাবেন আপনার পরিচয় দিয়ে। রেজন ভাই আসসালামু আলাইকুম, টিপু বলছি। ওয়ালাইকুম সালাম টিপু ভাই, বলেন কেমন আছেন? ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আমি ক্রিকেট নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না, কারণ ক্রিকেট নিয়ে অনেক বিজ্ঞ লোক আছে, প্রতিদিন সারাদিন কথা হচ্ছে। আমার প্রশ্ন আপনার অনুষ্ঠানকে নিয়ে, অনুষ্ঠানটাকে আরো আগের মতো করুন। আপনার এই অনুষ্ঠানটা দেখার জন্য আমরা যারা ক্রীড়া স্পোর্টস প্রেমী তারা কিন্তু সবসময় সজাগ থাকি। এই আধা ঘন্টার অনুষ্ঠানে কিন্তু মনটা ভরে না, প্লিজ। আর ফুটবলকে নিয়ে একটু কথা বলেন। ক্রিকেট তো আছেই, আমেরিকাতে গিয়েতে খেলতে আমরা এখনো সাফল্য কামনা করি, পরাজয় আমি কখনো ভীত হই না। আজকে হারবো কালকে জিতবো, এটাই ক্রিকেট। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে টিপু ভাই, আপনার মন্তব্য আমরা নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আর ধন্যবাদ আপনাকে। একটা স্পিরিটেড কথা যে আজকে জিতবো কালকে হারবো, সেটা একটা আছে, আজকে হারবো কালকে জিতবো, দুটোই হতে পারে। দর্শকের একটা প্রশ্ন ছিল শান্তকে নিয়ে, ব্যাটিং নিয়ে। আপনার কি মনে হয় যে শান্তের অধিনায়কত্বের প্রেশার থাকলেও তাহলে রানে না থাকার কারণটা কি? মানে এটার কোনো কারণ কি আছে আপনার? রানে না থাকার কারণ আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল দিক থাকতে পারে, সেটার জন্য দলে অনেক ভারী কোচিং স্টাফ আছেন। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা ফেজ এবং খুব ভুল সময়ে এই ফেজটা এসছে। ক্যাপ্টেন্সির চাপ ডেফিনেটলি আছে, বিকজ আমি শিওর শান্তর বয়স খুব বেশি না, যদি তিনি এই ক্যাপ্টেন্সি 3টা ফরম্যাটে বাংলাদেশে কেন মানে যে কোনো দেশেই, আমি সৌরভ গাঙ্গুলির একটা ইনস্ট্যান্সের কথা বলতে পারি। 2000 সালে তিনি যখন বাংলাদেশে খেলতে এলেন ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে, তার একটা ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল আমাদের সাংবাদিকদের। তো তাকে একটা প্রশ্ন ছিল যে আপনার ইন্ডিয়ার ক্যাপ্টেন্সিতে আপনার কী রকম লাগছে, মানে কি পরিবর্তন দেখছেন নিজের মধ্যে।
তো তিনি তার গ্রে হেয়ার দেখিয়ে বলেছেন কিছু চুল পেকে যাচ্ছে দ্রুত। সো শান্তর উপরে অনেক প্রেশার আছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে তার এই প্রেশার থেকে বের হয়ে তাকেই আসতে হবে। তার রান কিন্তু অন্য কেউ করে দিতে পারবে না। এখন যদি ক্যাপ্টেন্সি তার কাছে প্রেশার মনে হয়, ওয়ার্ল্ড কাপের মধ্যে আসলে কিছু করার নেই। ওয়ার্ল্ড কাপের পরে রিথিঙ্ক করা যেতে পারে, বাট আমার কাছে মনে হয় যে সেই আপনি যদি একজনকে 1 বছরের জন্য দায়িত্ব দিয়েই থাকেন, আন্ডার এনি সার্কামস্টেন্সে যদি তিনি ফিট থাকেন, আপনার পরীক্ষার রেজাল্ট কিন্তু 1 বছর পর দেওয়া উচিত। পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনি 1 মাস বা 2টা ম্যাচ বা 10টা ম্যাচ দেখে দেওয়াটা সেই খেলোয়াড়, সেই দল এবং সেই দেশের ক্রিকেট সিস্টেমের জন্য সঠিক না। মানে ইনজাস্টিস হবে বলে আপনি মনে করছেন। আরও একজন দর্শক আছেন, ফোন নেব, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত যে কোনো কিছু জানাতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম রেজওয়ান ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ রেজওয়ান ভাই, আমি আপনারে অনেক বছর ধরে চিনি, আপনার নিয়মিত আপনাকে বিশেষ করে ফোন দিই। জি জি ভাই বলেন। ধন্যবাদ ভাইয়া, আমাদের প্লেয়াররা ভালো করলে আমরা পুরস্কার দিই সরকার থেকে, আমাদের দেশের পকেটের টাকা থেকে, আমাদের পকেটের টাকা থেকে। প্লেয়ারে যখন খারাপ করে তার ম্যাচ ফি 50% রাখে না কেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা খুবই আপনার প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। আমরা নিশ্চয়ই আলোচনা করব ম্যাচ ফি কেন কেটে রাখা হয় না। প্লেয়ারদের শাস্তির বিষয়টা অনেক সময় আলোচনা আসে, হয়তোবা আমরা সামনে থেকে দেখি না, পুরস্কারের তারা পায় সেটা আমরা দেখি, কিন্তু আসলে কি ক্রিকেটারদের জবাবদিহিতা থাকে কি না সেটা কয়েকভাবে থাকে আমরা জানি। তার চুক্তিতে থাকে, পরবর্তী চুক্তিতে সে থাকলো কি থাকলো না, তার পারফরমেন্সের ভিত্তিতে অধিনায়কত্ব থাকলো কি থাকলো না সেটাই দেখি, দলে থাকলো কি থাকলো না সেইভাবে দেখি। এটাই কি প্রক্রিয়া কিনা, আর কোনো কি যোগ হওয়ার সুযোগ আছে কিনা? প্রথম কথা হলো আসলে বাংলাদেশ একটা কিছু জিতলেই, একটা ম্যাচ জিতলেই পুরস্কার দেওয়ার প্রবণতাটা এখন কমে গেছে। খুবই আশার কথা এটা একটা শিশুতোষ একটা ব্যাপার ছিল। আমি বলবো যে আপনি বড় কিছু, বাংলাদেশ ক্রিকেট টিম বড় কি জিতেছে, একটা ট্রাই সিরিজ বোধ হয় আয়ারল্যান্ডে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, বড় ম্যাচ জিতেছে। সেই ম্যাচ জেতার জন্য প্রণোদনা, এটা আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই। বাংলাদেশ এখনও এমন কিছু করেনি, বরং বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপ জিতেছে, সেটা নিয়ে আমাদের বেশি আলোচনা করার সুযোগ ছিল, আমরা হয়তো করতে পারিনি। বাট পানিশমেন্টের কথা যেটা বলেছেন, এখন আজকে আমি একজন পেশাদার, আমি সর্বোচ্চ লেভেলে এখন ধরেন পর্যায়ে আছি, সেখানে যদি আমাকে শাস্তি দিয়ে আমাকে ভালো খেলাতে হয়, আমি তো আর ক্লাস 7-এর ছাত্র না বা আন্ডার 16, আন্ডার 19-এর প্লেয়ার না যে আমাকে এখন প্রেশার দিয়ে আমাকে নানা রকম ইনসেন্টিভ বা চকলেট দিয়ে বা চকলেট কেড়ে নিয়ে আমাকে পারফরমেন্স যদি করাতে হয়, তার মানে বুঝবো যে ওই টিমটার মাইন্ডসেটেই প্রবলেম আছে, মানসিক গঠনেই প্রবলেম আছে, যে তারা ইনসেন্টিভ পেলে খেলবে, ইনসেন্টিভ কেড়ে নিলে খেলবে। দুইটা উপায় আছে, যে রেজাল্টের জন্য ইনসেন্টিভ দেওয়া, সেটার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয় যে অপ্রয়োজনীয়। যদি বড় ওয়ার্ল্ড কাপ বা আইসিসি কোনো ইভেন্ট জিতলে সেটা হতে পারে, বা বড় একটা সিরিজ, যে ইন্ডিয়ার এগেনস্টে হয়তো টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ বা নিউজিল্যান্ডের এগেনস্টে জিতলো, সেটা হতে পারে। বাট আপনি যদি বেতন কেটে নেন, আমার কাছে মনে হয় যে এটা বেমানান। আন্তর্জাতিক পর্যায়ে আপনি খেলছেন, ওই ধাপগুলো আপনি পার হয়ে এসছেন, আপনি জানেন আপনাকে ইন্টারন্যাশনাল ফরম্যাটে কী করতে হবে, আপনার দায়িত্বটা কি জানেন। আপনি দায়িত্ব না জানলে, যদি আপনি দায়িত্ব পালন করতে না পারেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট নয়। একটা প্রশ্ন ছিল দর্শকের একদম শুরুতে, জুয়েল প্রশ্ন করেছিলেন গোপালগঞ্জ থেকে, যে হাতুরু সিং এ কোন লেভেলে ক্রিকেট খেলেছেন? এই প্রশ্নটা, ক্রিকেট তিনি খেলেছেন, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, বাট আপনি যদি তার কোচিং ক্যারিয়ার দেখেন, তার সবচেয়ে মোস্ট কভেটেড জব হলো বাংলাদেশে। শ্রীলঙ্কা তাকে নিয়েছিল, বাংলাদেশ যখন মনে হচ্ছিল যে বাংলাদেশের পারফরমেন্স গ্রাফ বাড়ছে, শ্রীলঙ্কা নিয়ে তাকে বেশি দিন রাখতে পারেনি, অনেক রকম সমস্যা হয়েছিল। এখন হাতুরু সিংয়ে কেমন কোচ? হাতুরু সিংয়ে হলো বাংলাদেশের পালস সবচেয়ে ভালো বোঝেন, যে কোনো প্রকারে জয়ের চেষ্টা তিনি করেন। এটা কিন্তু অস্ট্রেলিয়া করে কোন মানসিকতা থেকে? মাঠে পারফরমেন্স দিয়ে যে কোনোভাবে। আর হাতুরু সিংয়ের জয়ের প্ল্যানটাই হয় অনেক কিছু নিয়ে, কন্ডিশন থেকে শুরু করে অনেক কিছু নিয়ে হয়, যেটা আলটিমেটলি ওই টিমের এক্সেলেন্স রিচ করা মুশকিল। আপনি রেজাল্ট পাবেন, আপনি দেখবেন যে বাংলাদেশ হোমে হয়তো 50% ম্যাচ খেলবে, সেখানে 40% ম্যাচ জিতবে। বছর শেষে আপনি দেখবেন 40% ম্যাচ জিতেছে, মানে উইনিং রেশিও অনেক হাই। কিন্তু আপনি যখনই আপনি হিউস্টনে যাবেন, আমেরিকার কাছে হেরে যাবেন। এটা হলো সবচেয়ে খারাপ নেগেটিভ দিক আমি বলবো। আচ্ছা, তার মানে কোচের মূল্যায়নটা আপনি এভাবে করলেন। আরও একটু কথা বলতে চাই কোচ নিয়ে, কিন্তু দর্শক আছেন, তার ফোনটা আগে নিব। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, আমি শামীম ময়মনসিংহ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হইল যে শান্তর ফর্ম নাই বলতেছেন, আচ্ছা ওনার ফর্ম কবে ছিল যে ওনার ফর্মটা গেছে? ওনার তো ফর্মই ছিল না কোনো সময়, ঠিক আছে? আচ্ছা
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 2023 সালে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি সব ফরম্যাটেই কিন্তু তার ছিল, ওয়ানডে এবং টেস্টে। সেই বিচারে 2023 সালটা কিন্তু তার দারুণ কেটেছে। আমরা এই বিষয়েও কথা বলবো সাইদুজ্জামানের সাথে, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার 2015 বিশ্বকাপ মানে 2007 থেকে আমি যদি শুরু করি, সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাইট, 2007-এর আইসিসি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ, আমি বলবো যে এখনো বাংলাদেশের সেরা পারফরমেন্স, সেরা বিশ্বকাপ ওটা। 2015-তে বাংলাদেশ মেড হেডলাইন্স, মনে হচ্ছিল যে তখন থেকে আমরা কিন্তু আমাদের ধারণা চেঞ্জ হতে শুরু করলো যে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এগুলো রিচ করতে পারে। 19-এ কিন্তু একটা প্রচণ্ড একটা প্রত্যাশা ছিল, দল ভালো শুরুও করেছিল। একটা আমি বলবো যে নিউজিল্যান্ড ম্যাচের একটা দুটো ছোটোখাটো মিস্টেকের পর সেই যে মোমেন্টাম হারালো, মোমেন্টামের ব্যাপার কিন্তু একটা টুর্নামেন্টে, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। 23-এর ওয়ার্ল্ড কাপের আগে যা হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা স্ক্যাম। আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর পিছিয়ে নিয়ে গেছে আগের ঘটনাক্রম, যেটার ফল আমরা মাঠে দেখেছি। সো ওই যে শুরু হলো, সেখান থেকে কিন্তু সেই গাড্ডা থেকে বাংলাদেশ এখনও উঠতে পারেনি। আপনি বাংলাদেশ টিমের যদি পারফরমেন্স যুক্তরাষ্ট্রের এগেনস্টে প্রথম ম্যাচটাই দেখেন, আপনি 3-4জন ব্যাটসম্যানের ফর্মহীনতার কথা বলছেন, মানে এটা আজকের না, মানে এটা হলো কি একটা, আমার কাছে মনে হয় যে প্রতিপার্শ্ব মিলিয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ওই যে মন খুলে খেলা আছে না, যে নিজের খেলাটা, বাংলাদেশ দলের সামর্থ্য কিন্তু এটা না যেটা আমরা যুক্তরাষ্ট্রের এগেনস্টে বা তার কিছুদিন আগেও যা দেখেছি, এটাকে বাংলাদেশ টিমের পারফরমেন্স, প্রত্যেকটা প্লেয়ারের এর চাইতে ভালো খেলার অ্যাবিলিটি আছে, বাট টিউনিং হচ্ছে না। টিউনিং কেন হচ্ছে না? আমার কাছে মনে হয় যে প্লেয়াররা কি কোনো আনসার্টিনিটিতে ভোগেন, ক্রাউডের চাপে ভোগেন, আই ডোন্ট নো, বাট মানে তাদের এই সমস্যা থেকে তাদেরকেই বের হয়ে আসতে হবে। আজকের ম্যাচে কি হতে পারে, মানে আপনি কি মনে করেন চেঞ্জ হতে পারে সেই সমস্যা থেকে বের হয়ে আসার শুরুটা? বাংলাদেশ দল হিসেবে তো বাংলাদেশের অবশ্যই যুক্তরাষ্ট্রকে হারানো উচিত। তার মানে এটা কিন্তু চিনে বাদাম ছিলে খাওয়ার মতো ব্যাপার, আপনাকে খেলেই জিততে হবে, আপনাকে আপনার সেরাটা দিতে হবে। আপনি ফার্স্ট ম্যাচে যদি দেখেন বাংলাদেশের হয়ে একজন রান করে, 3জন রান করে না। বাংলাদেশের ধরেন মিডল অফ দ্য ইনিংস মাহমুদুল্লাহ এবং তৌহিদুদ্দিন রান করেছেন, বাট ততক্ষণে কিন্তু ট্রেন অনেক দূর চলে গেছে। আমরা ম্যাচের প্রায় বাংলাদেশ 150+ কেন করবে, মানে এই দলের এগেনস্টে। আমি যতটা দলকে ছোট করছি না, ওদেরও অনেক ভালো প্লেয়ার আছে, কিন্তু বাংলাদেশ দলের যদি আপনি ক্রিকেট হিস্ট্রি দেখেন, বাংলাদেশ দলের ওখানে কিন্তু অ্যাটলিস্ট 170-60 এবং বাংলাদেশ চিন্তা করে 160 করে ম্যাচ জিতবে, এই চিন্তাটাই এই যুগে অচল। ধন্যবাদ আপনাকে সাইদুজ্জামান। আমাদের সময় শেষ একদমই। আমরা আশা করি যে বাংলাদেশ আজকে সেকেন্ড ম্যাচে জয় পাবে এবং সিরিজের সমতা আনবে, তারপরে সব সমালোচনাকে আস্তে আস্তে পেছনে ফেলে বিশ্বকাপের পথে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, এখানে শেষ করছি।